সবাই বিশ্বাস করে যে আসলে ছাত্র শিবির ছাত্রলীগের মধ্যেই ছিল, তাদের সাথেই ছিল, তাদের পাশেই ছিল। দীর্ঘদিন রাজনীতিতে জামাতের যে দূরত্ব জনগণের সাথে, সেই দূরত্বের ফলাফল কিন্তু তারা জাতীয় নির্বাচনে পেয়েছে। ইনকিলাব মঞ্চ যে লেখাটি লিখেছিলেন সেখানে শব্দটা ভুল ছিল, কিন্তু ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ সেই লেখাটা আমাদের বলে অনলাইনে ছড়িয়ে দেয়। 5 আগস্টের পরবর্তী সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনের দিকে যারা ছিলেন তারা অন্যান্য ছাত্র সংগঠনকে বাদ দিয়ে নিজেদের স্বার্থ হাসিল করা সম্ভব, সেই সব সিদ্ধান্তই তারা নিয়েছেন। আমরা আসলে ছাত্রলীগের ধারায় পুরনো পদ্ধতিতে রাজনীতিতে থাকবো না। কারো কোনো রাজনৈতিক কার্যক্রম বাধাগ্রস্ত হোক, এই ধরনের কার্যক্রমের দিকে এগিয়ে যাব না। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা নিউজের বিশেষ পডকাস্ট শো হট সিট উইথ জাকারিয়াতে। আজকের হট সিটে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের জনপ্রিয় মুখ তানভীর আল হাদি মায়েত। সমসাময়িক ছাত্র আন্দোলন থেকে জাতীয় রাজনীতি, কথা বলবো সব বিষয়ে। প্রশ্ন থাকবে কঠিন, উত্তর হতে হবে স্পষ্ট। চলুন শুরু করি আজকের হট সিট উইথ জাকারিয়া। মায়েত, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও আমাকে আজকে আপনাদের শোতে ডাকার জন্য, এবং দর্শকদেরও ধন্যবাদ যারা আমাদেরকে দেখছেন। মায়ের শুরুতেই আমরা একটু জানতে চাই আপনার জন্ম, বেড়ে ওঠা, আপনার পড়াশোনা এবং ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়ার গল্পটা। আমার জন্ম হচ্ছে সিলেট জেলার বানিয়াচং উপজেলায়। আমার বেড়ে ওঠা ওইখানেই। আমার স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল ছিল আমার গ্রামেতেই ছিল। তারপর আমি ঢাকার আদমজী ক্যান্টনমেন্ট থেকে ইন্টার পাশ করি। তারপর তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, এখন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে মাস্টার্স করছি আমি। আমার রাজনীতিতে আসা মূলত, আমি যদি বলতে চাই তাহলে, আমার যখন ঢাকাতে আসি তখন আমি আসলে আমার গ্রাম থেকে আমার বন্ধুবান্ধব যারা ছিল তাদের মধ্যে আমি একাই ঢাকাতে আসি পড়াশোনা করার জন্য। এবং সেই সময়টাতে আমি খুব মানে একা চলাফেরা করতাম, এবং তখন আমি নিজের কাছে জানতে চাইতাম যে আমি আসলে ভবিষ্যতে কোথায় যেতে চাই, কী করতে চাই ভবিষ্যতে। তখন আমার কাছে আসলে অন্য অনেক পেশার চাইতে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত অফিস করার চাইতে আমার অন্য কোনো কিছু ভালো লাগতো। সেই সময় রাজনীতির বিষয়ে আমি নিয়মিত খোঁজখবর নিতাম। আমার মেসে বা ঢাকার যে বিভিন্ন আন্দোলন, এই সংগ্রাম, এই বিষয়গুলোতে আমি খোঁজখবর নিতাম। সেই জায়গা থেকে আমার মনে হয়েছিল যে রাজনীতির দিকে যদি আমি যাই তাহলে হয়তো আমার পছন্দের জায়গায় একটা কাজ করার সুযোগ হবে। তার পাশাপাশি আমার বাবার কাছ থেকে আসলে আমি আ জিয়াউর রহমানের প্রতি একটা সফটনেস আমার বাবার কাছ থেকে আমি পেয়েছিলাম। কারণ আমার বাবা ছিলেন জিয়াপন্থী একজন মানুষ, এবং জিয়াউর রহমানের বিভিন্ন কাজের সুনাম আমি তার মুখেই শুনেছিলাম স্কুল বয়সে, ছোট বয়সে। তারপর আমরা একটা প্রজন্ম, আসলে যে প্রজন্ম আওয়ামী লীগের আমল দেখেই বড় হয়েছি। ২০০০ সালের দিকে আমাদের জন্ম। তারা সবাই মূলত আওয়ামী লীগের আমলকেই আমরা দেখে আসছি। যখন আমাদের স্মৃতিশক্তি আ মানে গঠন হয়, সেই সময়টা আসলে আওয়ামী লীগকেই আমরা দেখে এসেছি। এবং সেই সময়ে একমাত্র বিরোধী দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে কিন্তু আন্দোলন সংগ্রাম করে আসছিল, এবং তাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের ত্যাগ তিতিক্ষার কথা দেখেই শুনেই আমরা বড় হয়েছি। সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছিল যে আমি আসলে জাতীয় যদি কোনো বিশ্ববিদ্যালয়ে যেতে পারি, সেখানে গিয়ে ছাত্র রাজনীতিতে জড়িত হব, এবং আওয়ামী লীগ বিরোধী কোনো ছাত্র সংগঠনের সাথে জড়িত হব। এবং যেহেতু জিয়াউর রহমানের প্রতি আমার একটা সফটনেস ছিল, সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে আসলে আমি জাতীয়তাবাদী রাজনীতিতে জড়িত হওয়া আমার জন্য ভালো হবে। মানে বলা যায় যে কিছুটা পরিবার থেকেই ছাত্র দলের রাজনীতিতে যুক্ত হওয়ার অনুপ্রেরণা পেয়েছেন। পরিবার থেকেই বলতে হয়, কিন্তু আসলে পরিবার থেকে বললে বিষয়টা এমন হবে যে আমার পলিটিক্যাল ফ্যামিলি কিনা। আসলে আমার পরিবারের কেউ রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত নয়। মতাদর্শগত দিক থেকে তাদের সমর্থন জাতীয়তাবাদী দলের প্রতি, সেই জায়গা থেকে আসা। এটাকে পরিবার থেকে আসা শতভাগ বলাও যায় না আসলে। মায়ের, আপনি একেবারে সিলেট থেকে ঢাকায় আসলেন, জি। ভর্তি হলেন। এরপর আমরা যেটি দেখলাম যে সর্বশেষ আপনি ডাকসু নির্বাচনে এজিএস পদে ছাত্র দলের প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, এবং ছাত্র দলের একটি হলেরও দায়িত্বে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এই যে আপনার প্রত্যাশা, আপনার কাজের সঙ্গে এই যে প্রাপ্তিগুলো কেমন? আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হল ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছি। আমার ১ম বর্ষ থেকে আমি জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতি করছি, এবং তারপরে মানে ২০১৯ সালে আমাদের রাজনীতি শুরু হয়, ২০১৯ সালের ১ম দিকে। তার পরবর্তীতে জাতীয়তাবাদী দলের নেতৃত্বে যত আন্দোলন সংগ্রাম ছিল, শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য যত আন্দোলন সংগ্রাম ছিল, সব জায়গাতেই আমি সরব ভূমিকা রেখেছিলাম।
শিক্ষার্থীদের পাশে থাকতে চেয়েছিলাম, চেষ্টা করেছিলাম এবং বাংলাদেশের মানুষের যে চাহিদা, সেই চাহিদা পূরণের সাথেও আমি ছিলাম। সেখান থেকে আমার আসলে আমার বয়স এবং রাজনৈতিক কর্মকাণ্ডের যদি আমি পরিমাপ করি, তাহলে আমার যে প্রাপ্তি এবং প্রত্যাশা আমি অনেকাংশেই মিলিয়ে ফেলতে পারি যে আমার আসলে প্রাপ্তি এবং প্রত্যাশা সবই ঠিকঠাক আছে। কিন্তু গত ডাকসুতে নির্বাচন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আমাকে আমার উপর যে আস্থা রেখেছিল, সেটা আমার জন্য একটা অতিরিক্ত পাওয়া ছিল। যদিও আমি সেই জাতীয়তাবাদী ছাত্র দলের যে প্রত্যাশা ছিল আমার কাছে, সেটা আমি প্রত্যাশা করতে পারিনি। কিন্তু দলের দিক থেকে আমার উপর যে ভরসা ছিল, সেটা আসলে আমার অনেক বেশি সম্মানের ছিল। প্রাপ্তির মানে প্রত্যাশার চাইতে অনেক বেশি ছিল আমার কাছে। মায়েত, আমরা যদি দেখি ডাকসুর ছাত্র দলের প্যানেল সর্বশেষ নির্বাচনের বেশ কয়েকজন নেতা বেশ হাইপে ছিলেন, সোশ্যাল মিডিয়া বলুন বা ক্যাম্পাসে বলুন, তার মধ্যে আপনি একজন। তারপরও এই প্রত্যাশিত ফলাফল আসলে যে বিজয় সেটা আসেনি কেন? আমরা এই প্রশ্নের উত্তর আসলে অনেকদিন ধরেই দিচ্ছি। ছাত্র সংসদের নির্বাচনের পর থেকে আমরা এই উত্তরগুলো দিচ্ছি। আমাদের বিরুদ্ধে ৫ আগস্ট ২০২৪ এর পরবর্তী সময় থেকে যে প্রচারণা ছিল, যে একটা বড় সংগঠন হিসেবে ছাত্রলীগের অনুপস্থিতিতে আমরা হয়তো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একই ধারায় রাজনীতি করবে, একই ধরনের আচরণ করবে, দমনমূলক রাজনীতি, দখলদারিত্বের রাজনীতি করবে। সেই যে নেরেটিভটাই ছিল, আমরা আসলে আমাদের কাছে সম্ভবপর ছিল না যে আসলে হঠাৎ করে সেই নেরেটিভ ভেঙে দেওয়া বা শিক্ষার্থীদের আস্থার জায়গাটায় খুবই অল্প সময়ে পৌঁছে যাওয়া। কিন্তু এখন ছাত্র সংসদ নির্বাচন সংগঠিত হয়েছে। সারা বাংলাদেশের মানুষ আমাদেরকে দেখছে। তারও পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জাতীয় নির্বাচনটা শেষ হয়েছে। নির্বাচনে আমাদের সমর্থিত দলই সরকার গঠন করেছে। তারপরও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মী বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষার্থীদের সাথে কী ধরনের আচরণ করছে, তাদের প্রতি কোনো দমনমূলক আচরণ করছে কিনা, দখলদারিত্বের চেষ্টা করছে কিনা, সেই সব বিষয়গুলো যদি আপনি পর্যালোচনা করেন, তাহলে দেখবেন যে পূর্ববর্তী যে প্রোপাগান্ডা ছিল, সেই প্রোপাগান্ডাটা অনেকাংশেই অকার্যকর হয়ে যায়। আমরা মনে করি যে ছাত্র সংসদগুলোতে পরাজয়ের মূল কারণ এটাই ছিল যে আমরা সাধারণ শিক্ষার্থীদের আস্থার জায়গায় সহসায় যেতে পারিনি। কিন্তু আমরা এও বিশ্বাস করি যে ইতিমধ্যেই আমাদের আচরণ, আমাদের কর্মকাণ্ড শিক্ষার্থীদের মধ্যে সেই বিশ্বাস তৈরি করতে সক্ষম হয়েছে যে আমরা আসলে ছাত্রলীগের ধারায় পুরনো পদ্ধতিতে রাজনীতিতে থাকবো না। সেই জায়গা থেকে আমরা অনেকাংশেই সরে আসতে পেরেছি এবং শিক্ষার্থীরাও সেটা বিশ্বাস করে বলে আমার ধারণা। মায়ের শুধু ডাকসু নয়, অন্যান্য যে ছাত্র সংসদ নির্বাচনগুলো রয়েছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে, সেগুলোর ক্ষেত্রেও আমরা একই রকম ফলাফল দেখেছি। বলা যায় যে বড় পদগুলোতে জয় প্রায় শূন্যই বলা যায়, হয়তো একটি পদে এসেছে কেবলমাত্র চাকসুতে। আহ, এই যে মানে ছাত্র দলের প্রতি কি ছাত্র দলের সঙ্গে কি ছাত্রদের কোনো দূরত্ব আছে কিনা? না, একটা দূরত্ব তো অবশ্যই ছিল। দীর্ঘদিন গত ১৭ বছর আমরা ক্যাম্পাসে ছিলাম না। আপনি ৫ টি ছাত্র সংসদের দিকে যদি তাকান, ৫ টি ক্যাম্পাসে কিন্তু আমরা অনুপস্থিত ছিলাম। ক্যাম্পাসের মধ্যে কোনো ধরনের সাংগঠনিক কার্যক্রম আমরা পরিচালনা করতে পারিনি। তো সেখান থেকে আমাদের একটা দূরত্ব ছিল এবং যারা জয়ী হয়েছিলেন তারা যেকোনোভাবেই শিক্ষার্থীদের কাছে থাকার, হলে থাকার, ক্যাম্পাসে থাকার একটা সুযোগ পেয়েছিলেন। সেখান থেকে তারা অ্যাডভান্টেজে অবশ্যই ছিলেন। তার পাশাপাশি আমি যে পূর্বের উত্তরটাতেই আমি যে বললাম যে আমাদের সাথে আমাদের প্রতি যে নেগেটিভটা দাঁড় করানো হয়েছিল, সেইটা আসলে আমাদের খণ্ডন করার সময় সুযোগ কোনোটাই আমাদের কাছে ছিল না। এই ২ এর কম্বিনেশন শিক্ষার্থীদের কাছে দীর্ঘদিন না যাওয়া এবং আমাদের প্রতি একটা নেগেটিভ যে ইমেজ দাঁড় করানো, এই উভয়টার সম্মিলনের কারণে আসলে আমাদেরকে পরাজয় বরণ করতে হয়েছিল। আপনারা তো দীর্ঘ ১৭ বছর একটা রেজিমের বিরুদ্ধে লড়াই করেছেন। আন্দোলন সংগ্রামে গিয়ে অনেকেই আপনাদের আহত হয়েছেন। অনেকে জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে থেকেছেন, গুম হয়েছেন, জেলে গিয়েছেন। আপনার আন্দোলন সংগ্রামের গল্পটা একটু জানতে চাই। আমার আন্দোলন সংগ্রামের গল্প আসলে আমি ২০১৯ সালের ১৩ ফেব্রুয়ারি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের সাথে রাজনীতি শুরু করি। তারপর আমি ধারাবাহিকভাবেই সকল আন্দোলন সংগ্রামে ছিলাম। ১০ ডিসেম্বর ২০২২ সালে আমাদের যে কর্মসূচি ছিল আ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, তারপর ২৮ অক্টোবর পল্টনে আমাদের যে কর্মসূচি ছিল, মানে এই দুটো হচ্ছে আমাদের একটা আ ল্যান্ডমার্ক, যে এই ২ টা সময় আমরা অনেক বেশি সাফারিংসের মধ্য দিয়ে গিয়েছি। এই ২ টা আন্দোলনে আমার অত্যন্ত সক্রিয় ভূমিকা ছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে কেন্দ্র করে জাতীয়তাবাদী ছাত্রদল যে কার্যক্রম চালিয়েছিল ২৮ অক্টোবর পরবর্তী সময় থেকে, সেই সব জায়গাতেই আমি ছিলাম। আ সেই সময় যে আমাদের যে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ ছিলেন, তাদের সাথে আমি কাজ করেছি।
এবং গত জুলাই আগস্ট গণঅভ্যুত্থান যেটা আমরা বলে থাকি, সেইখানে আমরা মানে জুলাই আন্দোলনের ফ্রম দ্য ফার্স্ট ডে উই ওয়ার উইথ দ্য ব্যানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেখান থেকে আমরা কাজ করেছি এবং বিশ্ববিদ্যালয়ের রানিং শিক্ষার্থী হিসেবে জাতীয়তাবাদী ছাত্রদল আমাদেরকে পেট্রোনাইজ করতো যে রানিং শিক্ষার্থী হিসেবে আমরা যাব, শিক্ষার্থীদের সাথে কাজ করব, মিছিলে অংশগ্রহণ করব, নেতৃত্ব দেব। সেই জায়গায় আমরা অনেক কাজ করেছি এবং পুরো আন্দোলনেই যখন 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথম সংঘাত হয়, সেটি কিন্তু বিজয় একাত্তর হল ছাত্রদল হলের গেট থেকে শুরু হয় এবং সেখানে আমি উপস্থিত ছিলাম। ছাত্রলীগ যখন আমাদের উপর হামলা করে, আমি প্রথম প্রতিরোধ করি, ছাত্রলীগকে আঘাত করি। সেখান থেকে আমাদের সংঘাত শুরু হয়। 15 তারিখ পুরো দিন, 17 তারিখ আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সংঘাত হয়, কফিন মিছিল, গায়েবানা জানাজার দিন, সেই সময় আমি পুরোটা সময় মাঠে ছিলাম। আপনারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে আমরা সরাসরি কানেক্টেড থেকে কাজ করেছি এবং যখন আমরা এই কোটা সংস্কার আন্দোলন থেকে আমরা সরকার বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করি, তখন আমরা আরও বড় পরিসরে জাতীয়তাবাদী ছাত্রদলের সাথে সরাসরি অংশগ্রহণ করি এবং প্রতিটি দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকার অলিতে গলিতে রাজপথে আমি ছিলাম। 5 আগস্ট প্রথম যে মিছিলটি পিজি হসপিটালের গেট থেকে শাহবাগে অবস্থান করেছিল, সেই মিছিলে আমি সামনের সারিতে ছিলাম এবং বিভিন্ন জাতীয় পত্রিকায় সেই মিছিলে একটা ছবি আসে, সেখানে আমাকে দেখা যাচ্ছিল যে আমি আসলে 5 আগস্ট শাহবাগে অবস্থান নেওয়া প্রথম যে মিছিলটি ছিল, সেই মিছিলের নেতৃত্বে আমরা ছিলাম। আমি নিজে উপস্থিত ছিলাম, জাতীয়তাবাদী ছাত্রদলের আরও অনেক কর্মী উপস্থিত ছিলেন। তার মানে পুরো জুলাই আগস্ট গণঅভ্যুত্থান থেকে শুরু করে তার পূর্ববর্তী যে গণতান্ত্রিক আন্দোলন, বাংলাদেশের মানুষের অধিকারের আন্দোলন, সব জায়গাতেই আমি সরব ভূমিকা রাখার চেষ্টা করেছিলাম এবং হয়তো এইসব আমার অংশগ্রহণ, আমার ত্যাগ, আমার তিতিক্ষা এবং শিক্ষার্থীদের সাথে সম্পর্ক, আমার সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে সম্পর্কের কারণেই হয়তো আমার গত ডাকসুতে আপনি যে বললেন আমাকে এইচএস ইলেকশন করতে দেওয়া হয়েছিল, হয়তো সেই পরিচয়ের জায়গা থেকে, বিশ্বাসের জায়গা থেকে, আস্থার জায়গা থেকে আমাকে দেওয়া হয়েছিল নির্বাচন করার জন্য। মায়ের একদম সাম্প্রতিক দুটি ঘটনা আপনার কাছে একটু জানতে চাই। আমরা কয়েকদিন আগে ওই মহসিন হলের গেটে একটি লেখাকে নিয়ে বেশ ধরনের নানা ধরনের জি। কথাবার্তা আদান-প্রদান চলছিল, দোষারোপ চলছিল। তো এ ব্যাপারে আপনার বক্তব্য কি? ওই জাস্টিস ফর হাদি একটা লেখাকে ঘিরে? জি, এটা আসলে সূর্য সেন হলের গেটে ছিল এবং আমাদের পহেলা বৈশাখকে কেন্দ্র করে আলপনা করতে গিয়ে আ হাদির একটা অস্পষ্ট, যেটা মানে অনেকে সে এটা দেয়ালের একটা পাশে ছিল এবং সেটা দেখা যাচ্ছিল না এবং এটা পুরোপুরি একটা গ্রাফিতিও বলা যায় না আরকি। মানে ছোট একটা লেখা ছিল, সেটা মুছে যায়। যারা ছিল ইনকিলাব মঞ্চ, তারা এটাকে ইস্যু করতে চেয়েছিল এবং সেখান থেকে তারা প্রতিবাদী আবারও পাল্টা প্রতিবাদী দেয়াল লিখন করে, আমরাও আবার পাল্টা প্রতিবাদী দেয়াল লিখন করি আমরা। সেইখানে একটা আসলে ২ পক্ষই লিখেছিল। ১ম এ ইনকিলাব মঞ্চ লেখে, তারপর ছাত্রদল সূর্য সেন হলের নেতৃবৃন্দ আবার লেখে। তো সেইখানে ইনকিলাব মঞ্চ যে লেখাটি লিখেছিলেন, এই ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ যে লেখাটি লিখেছিলেন, সেখানে একটা শব্দ ভুল ছিল, জাস্টিস মানেটা ভুল ছিল। তো তারপরে যেহেতু আমরা ছাত্রদল লিখি, দেখা যায় যে লেখার কিছুক্ষণ পরেই তারা যে লিখেছিল সেখানে শব্দটা ভুল ছিল। কিন্তু ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ সেই লেখাটা আমাদের বলে অনলাইনে ছড়িয়ে দেয় এবং সেটা নিয়ে অনেক ধরনের সমালোচনা, অত্যন্ত নেতিবাচক সমালোচনা করেছিল। কিন্তু যখন সূর্য সেন হলের নেতৃবৃন্দ যখন সিসিটিভি ফুটেজ আ প্রকাশ করলেন অনলাইনে, আপনারা তখন দেখতে পেয়েছেন যে আসলে এই লেখাটি আমাদের ছিল না, বরং ইনকিলাব মঞ্চ সেই দায়টা আমাদের উপর দিয়েছিল, যার বানানটা তাদেরই ভুল ছিল। আসলে এটা বানান ভুল হওয়া তো খুবই স্বাভাবিক বিষয়, যে এটা হয়তো যেকোনো কারণে ভুল হয়েছে। একটা শব্দ আপনার বলার সময় ভুল হতেই পারে। এটা খুবই স্বাভাবিক বিষয়। কিন্তু তারা এটাকে যেকোনো কারণে আমাদের উপর চাপানোর চেষ্টা করেছিল। দেখা যাচ্ছে যে পরবর্তীতে এটাই তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে এবং সারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেখেছে, সারা বাংলাদেশের মানুষ দেখেছে যে আসলে এটা সম্পূর্ণই ইনকিলাব মঞ্চের যে দায়টা, সেটা আমাদের উপর ফেলানোর চেষ্টা করা হয়েছে। আমি মনে করি যে দোষারোপের রাজনীতির আরেকটা উদাহরণ এটি। যদি ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ এই ভুলটাকে মুছে কিছুক্ষণ পরেই আবার নতুন করে শব্দটা শুদ্ধ করে দিতেন, সমাধান হয়ে যেত। কিন্তু তারা এটা করেননি। বরং তারা এটাকে কীভাবে ছাত্রদলের উপর দেয়া যায়, তাদের দোষটাকে তারা সেই চেষ্টায় লিপ্ত হয়েছিলেন। আমি মনে করি ছাত্র রাজনীতির জন্য এটা খুবই নেতিবাচক চর্চা। মায়ের আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে
আন্দোলনটা হয়েছিল, ওখানে সবাই অংশগ্রহণ করেছে, শুধু যে রাজনৈতিক দল তা না, সাধারণ আপামর ছাত্র জনতা সেই ব্যানারে অংশগ্রহণ করেছে। তো আজকে যেটি হলো যে বৈষম্য বিরোধীর যে বর্তমান যে কমিটি আছে সেটাকে স্থগিত করে শীর্ষ নেতৃত্বরা এনসিপিতে যোগ দিয়েছেন। পাশাপাশি আপ বাংলাদেশেরও অনেক নেতাকর্মী এনসিপিতে যোগ দিয়েছেন। এই বিষয়টিকে কিভাবে দেখছেন? ১ নম্বর প্রশ্ন এটা। আর আরেকটি প্রশ্ন হচ্ছে বৈষম্য বিরোধীর যে কমিটিটা স্থগিত করে একটা অ্যাডহক কমিটির মতো দেয়া হলো। এটাকে আবার বৈষম্য বিরোধীর যে আরও যারা কেন্দ্রীয় নেতা আছেন, তারা বলছেন যে এটা একেবারেই অগণতান্ত্রিক প্রক্রিয়া করা হয়েছে। সবার মতামত না নিয়েই আসলে একটা প্রেস রিলিজের মাধ্যমে এটা দেয়া হয়েছে, এবং অনেকে বলছেন যে তাদের কাছে পেজের অ্যাক্সেস আছে। এজন্য তারা প্রেস রিলিজটা দিয়েছেন। এবং এর প্রতিবাদে যে বৈষম্য বিরোধী যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে ইউনিট রয়েছে, তারা আবার রাজপথে নামার ঘোষণা দিয়েছেন। তো এই দুটো বিষয়কে আপনি কিভাবে দেখেন? গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে যে প্ল্যাটফর্মটা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেটার যে অনলাইন পেজ, সেটার কিন্তু আয়তন অনেক বড়, আকারটা অনেক বড়, এবং সেই আকারকে ব্যবহার করে কিন্তু যে কোনো স্বার্থ যে কেউ হাসিল করতে পারে। এবং স্বাভাবিকভাবেই যাদের কাছে সেই পেজটা বা প্ল্যাটফর্মটার অ্যাক্সেস ছিল, তারা কিন্তু সেটাকে ব্যবহার করে আসছেন। এই অভিযোগটা আমরা আজকে না, আমরা দীর্ঘদিন ধরেই দিয়ে আসছিলাম যে আসলে এনসিপি বা তার ছাত্র সংগঠনের এলাই হিসেবে তারা কাজ করছে বলে আমরা অভিযোগ করে আসছিলাম। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্বে ছিলেন, তারা সরাসরি এনসিপিতে গিয়েছেন এবং তাদের স্বাক্ষরিত একটি পেজেই কিন্তু একটা উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। এবং ইতিমধ্যেই আমাদের যে বক্তব্য ছিল, সেই বক্তব্যের সাথে সামঞ্জস্যপূর্ণ বলা চলে। আপনি যে বললেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিন্তু আরও একটা অংশ তাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন, যে তারা এটা করতে পারেন কিনা, যখন সংগঠন ছেড়ে যাবেন তারা আরেকটা কমিটি করে দিতে পারেন কিনা, সেটার গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন আছে। তাদের উপর আর্থিক কেলেঙ্কারির একটা অভিযোগ এসেছে। এটা শুধু এখন না, এর আগেরবারও সমন্বয়ক হাসিব সহ অনেকের বিরুদ্ধেই একটি অফিস দখল করে সেখানে ভাড়া না দেওয়ার, ভাড়া পরিশোধ না করা এবং সেখান থেকে বিভিন্ন জিনিসপত্র সরিয়ে নেওয়ার অভিযোগ তাদের বিরুদ্ধে এসেছিল। তার মানে আমরা যে একটা ইতিবাচক ফলাফলের আশায় আমরা যে একটি প্ল্যাটফর্মে একত্রিত হয়েছিলাম, সেই প্ল্যাটফর্মটা কিন্তু কলুষিত করা হয়েছে। এবং আমি মনে করি গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য আমাদের আন্দোলনের যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মটাকে অগণতান্ত্রিক করে ফেলা হয়েছে। শুধু এখন না, ৫ আগস্টের পরবর্তী সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনের দিকে যারা ছিলেন, তারা অন্যান্য ছাত্র সংগঠনকে বাদ দিয়ে নিজেদের স্বার্থ হাসিল করা সম্ভব, সেই সব সিদ্ধান্তই তারা নিয়েছেন। এবং অন্যান্য যে স্টেক হোল্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ অনেক ছাত্র সংগঠনের সাথে আলোচনা না করেই তারা কিন্তু অনেক পদক্ষেপ নিতেন। উপদেষ্টা পরিষদ গঠন করার সময় ছাত্র প্রতিনিধি কারা হবেন, কারা যাবেন কি না যাবেন, এইসব বিষয়ে কিন্তু সিদ্ধান্ত তারা এককভাবে নিয়েছেন। আমরা তখন থেকেই সেই অভিযোগগুলো করে আসছিলাম। আমরা মনে করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে যে রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, সেই প্ল্যাটফর্মটা আসলে যারা এটার নেতৃত্বে আছেন, তারা ভুলে গেছেন যে তাদের পরিচয়টা এখন আর ছাত্রর মধ্যেই সীমাবদ্ধ নয়। তারা এখন রাজনৈতিক ব্যক্তি। তারা এখনও মনে করছেন যে তারা আগে আন্দোলনের সময় তাদের যে গ্রহণযোগ্যতা ছিল বা আস্থার জায়গায়, জনগণের আস্থার জায়গায় তারা ছিল, সেই জায়গাটায় এখনও তারা আছেন। এটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা। তারা সেই আস্থার জায়গা ইতিমধ্যেই হারিয়েছেন এবং একটি রাজনৈতিক সংগঠন হিসেবে তারা জনগণের কাছে বিবেচিত হচ্ছেন। এর পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনি আপ বাংলাদেশ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এবি পার্টি, ৩টা সংগঠন থেকে 47 অ্যাক্টিভিস্ট হ্যাভ জয়েন্ট টু দ্য নিউ পার্টি এনসিপি। তো তারা যে এখানে গিয়েছেন, আমরা তো আগেই বলেছিলাম আসলে এটা একটা বারবার একই বিষয় বলা। আমরা আসলে বিভিন্ন উইং হিসেবে আখ্যায়িত করতাম এবি পার্টিকে, আপ বাংলাদেশকে আমরা উইং হিসেবে মানে আইডেন্টিফাই করতাম যে তারা আসলে জামাত বা সেই মতাদর্শী একটা রাজনৈতিক দল হিসেবে তাদের পার্সপেক্টিভ সার্ভ করে। এবং আপনি জানেন, আপ বাংলাদেশ, এবি পার্টির অনেকেই কিন্তু সাবেক ছাত্র শিবির নেতা, জামায়াত নেতা, তারা এটা স্পষ্ট, এটা সবাই জানে। সেখান থেকে তারা যখন এনসিপির সাথে আরও বৃহৎভাবে এলাই করলেন, একসাথে গেলেন, নীতি নির্ধারণী পর্যায়ে এখন প্রবেশ করলেন, সেখান থেকে আমার মনে হয় যে আসলে এনসিপির সক্রিয়তা আরও অনেকটা কমে আসবে এবং তারা আরও বড় পরিসরে জামাত বা সেই মতাদর্শিক এজেন্ডা বাস্তবায়নের জন্য হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবেন। মায়াত, আপনি তো ডাকসু নির্বাচন করেছেন। ডাকসু গঠনের প্রায় অনেকটা পথ অলরেডি ডাকসু পাড়ি দিয়েছে।
তো ডাকসুর এই জার্নিকে বা এখন পর্যন্ত ডাকসুর সফলতা কি? বা কোন জায়গায় ডাকসু ব্যর্থ হয়েছে? আসলে ফাইনাল ডিসিশন দেওয়ার সময় এখনো আসেনি। যেহেতু আরও ৪, ৫, ৬ মাস রয়ে গেছে। তার মানে ফাইনাল ডিসিশন নেওয়ার সময়টা আরও রয়ে গেছে আমাদের হাতে। কিন্তু বৃহত্তরভাবে তাদের সফলতা খুবই অল্প বলে আমার মনে হয়। আপনি দেখবেন ২০১৯ সালে যখন ছাত্রলীগ একতরফা ডাকসু নির্বাচন করে, সেই নির্বাচনের ফলে কিন্তু যারা নির্বাচিত হয়েছিলেন তারা কিন্তু দায়বদ্ধতার জায়গা থেকে ক্যাম্পাসে আসতে হয়, শিক্ষার্থীদের কাছে যেতে হয়। সেই দায়বদ্ধতার এতটুকু দায়বদ্ধতা অনুভব করে কিন্তু কিছু উন্নয়ন করেছিলেন। মানে এটা হচ্ছে আপনি যখন ডাকসু নির্বাচনের জন্য যারা প্রার্থী ছিলেন বিভিন্ন পদে, তাদের মধ্যে সবচাইতে কম ভোট যারা পেয়েছেন তাদেরকে যদি আপনি সেই আসনগুলোতে বসাতেন, তারাও কিছু উন্নয়ন করত। সেটিকে আমরা মেস আকারে মানে বড় পরিসরে আমরা উন্নয়ন হিসেবে ধরবো কিনা বা আমূল পরিবর্তন হিসেবে ধরবো কিনা, সেই বিবেচনায় আমার মনে হয় যে আসলে আমূল কোনো পরিবর্তন বা ডাকসুর উপকার শিক্ষার্থীরা এখন পর্যন্ত পেয়েছে আমার মনে হয় না। তার বাইরেও আপনারা দেখেছেন ডাকসুকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অভিযোগ তো উত্থাপিত হয়েছিলই। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডাকসুর উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানে আপনি আম সরাসরি ফ্রি মাদক সেবনের সুযোগ দেওয়া হয়েছিল শিক্ষার্থীদের। সিগারেট বিতরণ করা হয়েছিলেন। ডাকসুর সম্পাদকরা সরাসরি সেই কার্যক্রমে অংশগ্রহণ করেছিলেন। এটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জন্য অত্যন্ত নিন্দনীয় একটি ঘটনা এবং সারা বাংলাদেশে আমি জানি না কখনো কোনো প্রাতিষ্ঠানিক কার্যক্রমের মাধ্যমে কোনো মাদককে প্রমোট করা হয়েছে কিনা, আমি আসলে অতীতে এমন উদাহরণ আছে কিনা জানি না। তার বাইরেও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনেকগুলো ঘটনা ঘটেছে। ডাকসুর বিভিন্ন নেতৃবৃন্দ আ শিশুদের টর্চারের সাথে সংযুক্ত ছিলেন। গত নির্বাচনে ডাকসু নেতৃবৃন্দ কী ভূমিকা পালন করেছেন আপনারা সবাই জানেন। আ এই সবকিছু মিলিয়ে আসলে শিক্ষার্থীদের চাইতে নিজের রাজনৈতিক এজেন্ডা, নিজেদের রাজনৈতিক কার্যক্রমকে আরও পরিশীলিত করার জন্য তারা আসলে ভূমিকা রেখেছেন বলে আমার এখন পর্যন্ত মনে হচ্ছে। মায়ের যেটি ধরেন এই মুহূর্তে আপনাদের যারা বিরোধী পক্ষ ধরেন এনসিপি বা শিবির, তারা যেটি বলে যে আপনারা আসলে ছাত্রলীগের পথেই হাঁটছেন। আপনারাও ছাত্রলীগের মতো নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন। এই অভিযোগটা আসলে কতটুকু সত্য? বা ছাত্রদল কি আসলেই সে পথে হাঁটছে কিনা? এটা তো আসলে একটা পুরনো প্রোপাগান্ডা। দীর্ঘদিন যাবৎ এই কথা বলে আসা হচ্ছে এবং আমরা ছাত্রলীগের মতো আচরণ করছি কিনা, তাদের পথে হাঁটছি কিনা সেটার উত্তর পাওয়ার জন্য আমাদের আরও একবার শিক্ষার্থীদের কাছে যাওয়া উচিত। যে আমরা আসলে যেহেতু আপনার এই মুহূর্তে শিক্ষার্থীদের মতামত যাচাই করার সুযোগ নেই, তার মানে বিভিন্ন ক্যাম্পাসে আমরা কী ধরনের কার্যক্রম করছি সেটাকে যাচাই করা উচিত। আপনি সারা বাংলাদেশের কোনো ক্যাম্পাসে পাবেন না যেখানে আমরা দখলদারিত্ব করছি, শিক্ষার্থীদের ডমিনেট করছি, আমাদের নেতৃবৃন্দ ছাত্রলীগের নেতৃবৃন্দের মতো কোনো আচরণ করছেন, ক্যাম্পাস, ক্যান্টিন, বিভিন্ন একাডেমিক এরিয়াতে তারা মানে কোনো ধরনের অসৎ উপায় অবলম্বন করছেন ছাত্র দলের নাম ব্যবহার করে। আমার মনে হয় না এমন কোনো উদাহরণ তারা দেখাতে পারবেন। তো আমরা মনে করি যে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে জাতীয়তাবাদী ছাত্র দলের যে বিরাট অবদান এবং আমাদের সংগঠন থেকে ১৪০ জনের মতো নেতাকর্মী শহীদ হয়েছেন জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে। সেইখানে আমাদের যে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের যে দায়িত্ব আমাদের আছে, সেই দায়িত্বের জায়গা থেকে আমরা মনে করি যে ছাত্রলীগের মতো রাজনীতি ফিরে যাওয়ার আর কোনো সুযোগই নেই আমাদের কাছে। আমরাও চাই একটা পরিবর্তিত ধারার রাজনীতি এবং আমরা আমাদের আচরণের মাধ্যমে ইতিমধ্যেই তার কিছু শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করেছি। শুধু সাম্প্রতিক বিষয় যদি বিবেচনা করি বা নির্বাচনের পরবর্তী সময়েও সারা বাংলাদেশের কোনো ক্যাম্পাসে কিন্তু আমাদের সরকার দল, আমাদের মতাদর্শিক দল ক্ষমতায় আছেন সেটা ব্যবহার করে কিন্তু আমরা কোনো ধরনের অনৈতিক কাজ, অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করিনি। সুতরাং আমার মনে হয় যে এই ধরনের প্রোপাগান্ডা আমাদের বিরুদ্ধে চলতেই থাকবে। আমরা সেই জায়গাগুলো থেকে নিজ দায়িত্বে বের হয়ে আসার জন্য, শিক্ষার্থীদের মন জয় করার জন্য আমরা আরও ব্যাপক পরিসরে কাজ করব ইনশাআল্লাহ। আমরা যেটি দেখেছি যখন ছাত্রলীগ ক্যাম্পাসগুলোতে ছিল যে ভিন্ন মতের যারা ছাত্র রাজনীতি করতো তাদেরকে ঠিকভাবে রাজনীতি করতে দেয়া হতো না এবং আমরা দেখতাম যে ছাত্রদল এবং শিবির আপনারা তো ঠিকমতো মিছিলই করতে পারতেন না। তো সেই জায়গায় একটা বিশাল ম্যান্ডেট নিয়ে কিন্তু বিএনপি সরকার গঠন করছে এবং আপনার রুলিং পার্টির ছাত্র সংগঠন। সেই হিসেবে কি আপনারা এই ভিন্ন মতের যারা ছাত্র সংগঠন রয়েছে তাদের রাজনৈতিক স্পেসটা কেমন থাকবে? আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে সারা বাংলাদেশের সকল ক্যাম্পাসে কিন্তু সব ছাত্র সংগঠন তাদের যে আ স্বাধীনতা, সেই স্বাধীনতা কিন্তু উপভোগ করছে এবং আপনি যে প্রশ্ন করছেন
যে আমরা সেটা নিশ্চিত করব কিনা। আসলে এই প্রশ্নের মধ্যে কিছুটা একটা গলদ আছে বলে আমার মনে হয়। যে আসলে সেটা নিশ্চিত করার দায়িত্ব আমাদের না। আমরা হচ্ছি পার্টিসিপেটর। নিশ্চিত করবে প্রশাসন, বিশ্ববিদ্যালয় বা ক্যাম্পাস প্রশাসন এবং যদি প্রয়োজন পড়ে তাহলে সরকার। তারা নিশ্চিত করবে যে ক্যাম্পাসগুলোতে গণতান্ত্রিক পরিবেশ বিদ্যমান আছে কিনা এবং গণতান্ত্রিক পরিবেশ যে যারা নিশ্চিত করবে তাদের পার্টিসিপেটর হচ্ছি আমরা। আমরা একটা অংশ। অন্যান্য ছাত্র সংগঠন সবাই একটা অংশ এবং আমরা সেই অংশীদার হিসেবে অন্যান্য ছাত্র সংগঠনের যে গণতান্ত্রিক চর্চার অধিকার, তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অধিকার, সেগুলো যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, আমরা সেই চেষ্টাই করে যাচ্ছি। আমাদের বাধার মুখে কোনো ছাত্র সংগঠনের কোনো ধরনের অ্যাক্টিভিটি বাধাগ্রস্ত হয়েছে এখন পর্যন্ত আমার জানা মতে এখন পর্যন্ত নেই। আমরা আশা করি ভবিষ্যতেও আমাদের দল এখনও আছে, যখন আমাদের দল থাকবে না, আমাদের এত বড় সংগঠন, আমরা সবাই তার পরবর্তীতেও সব কিছু সত্ত্বেও আমরা কখনোই আমাদের শক্তি প্রয়োগ করে কারো কোনো রাজনৈতিক কার্যক্রম বাধাগ্রস্ত হোক, এই ধরনের কার্যক্রমের দিকে এগিয়ে যাব না। এখন বর্তমানে ছাত্র রাজনীতিতে বা সার্বিকভাবে বাংলাদেশের রাজনীতিতে একটি কমন শব্দ হচ্ছে গুপ্ত। এবং আপনাদের পক্ষ থেকে, ছাত্র দলের পক্ষ থেকে কিংবা আপনাদের মাদার সংগঠন বিএনপির পক্ষ থেকে বলা হয় যে ছাত্রলীগ যারা করতো বা ছাত্রলীগের লুঙ্গির তলে এই টাইপের শব্দ বলা হয় যে ছিল যে শিবির, এবং যারা ছাত্রলীগ করতো তারাই এখন শিবির। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? আসলে আপনি যে শব্দ নিয়ে বলেছেন, আসলে এই শব্দগুলোর সম্পূরক কী শব্দ ব্যবহার করে তাদেরকে বিশেষায়িত করা যায়? এটা একটা প্রশ্ন। এটা শুধু আপনার কাছে না, আমাকে যারা শুনছেন, তারা হয়তো তাদের মতামত দিতে পারেন যে এই ধরনের শব্দর গুপ্ত, সুপ্ত, আ এম এই শব্দগুলোর বিকল্প শব্দ বা সম্পূরক শব্দ হিসেবে আমরা কী শব্দ দিয়ে তাদের বিশেষায়িত করতে পারি? আম এবং আমি মনে করি না কারো মধ্যে এই সন্দেহ আছে যে ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাত্রলীগের সাথে এলাই করে মিলে তাদের অধীনে থেকে বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি পরিচালনা করেছিল, তাদের মতাদর্শ মানে বা তাদের তৎপরতা বাস্তবায়নের চেষ্টা করেছিল, সেই বিষয়ে কারো সংশয় আছে। সবাই বিশ্বাস করে যে আসলে ছাত্র শিবির ছাত্রলীগের মধ্যেই ছিল, তাদের সাথেই ছিল, তাদের পাশেই ছিল। তাদেরও অ্যাক্টিভিটি মানে তারা যৌথ অ্যাক্টিভিটি পরিচালনা করত। সেই বিষয়টাকে আসলে গুপ্ত, সুপ্ত এর বাইরে অন্য কী শব্দ দিয়ে বিশেষায়িত করা যায় আমি আসলে এখন পর্যন্ত জানি না। যদি আপনি জানেন বা অন্য কেউ জানে তাহলে আমাদেরকে জানাবেন। আমরা বিকল্প শব্দ ব্যবহার করব। মায়েত আরেকটি বিষয় বলি যে বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমানের আগমনটা কিন্তু একটা বিশাল উপলক্ষ ছিল। 25শে ডিসেম্বর তিনি যখন আসলেন, লাখ লাখ ছাত্র জনতা, আপামর মানুষ তারেক রহমানকে বরণ করলেন। এবং নির্বাচনের আগে দেখেছিলাম যে জামায়াতের এক ধরনের হাইপ তো উঠেছিল। আ এ তারপরও যখন নির্বাচন হলো তখন আমরা দেখলাম যে তারেক রহমানকেই মানুষ আসলে বেছে নিয়েছেন, এবং 2/3 মেজরিটি ২১০ টার বেশি আসনে কিন্তু আ ধানের শীষ অর্থাৎ বিএনপি জয়লাভ করেছে। অনেকেই এটিকে বলছেন তারেক ম্যাজিক। এই তারেক রহমান সম্পর্কে একজন ছাত্র দলের কর্মী হিসেবে আপনার কাছে জানতে চাই। কারণ আপনারাই বিভিন্ন সময় স্লোগান দিতেন যে তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। আপনার কাছে একটু জানতে চাই। আসলে 25 ডিসেম্বর দিনটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের, আনন্দের, সুখের একটা দিন। ওই দিন আমরা দীর্ঘদিন যাবৎ যার নেতৃত্বে, যার অধীনে, যার নির্দেশনায় আমরা রাজনীতি করে আসছিলাম, তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করেন এবং তার প্রায় 50 দিনের মধ্যেই তিনি দেশের প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন। জনগণ তাকে বাছাই করে নিয়েছেন। এটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের বিষয়। আমরা আসলে আমি যখন রাজনীতি শুরু করি তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারা অন্তরীণ ছিলেন এবং দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনায়, নেতৃত্বে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ছাত্রদল পরিচালিত হচ্ছিল। সুতরাং সেই দিনটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের, সম্মানের, এবং তার যে প্রত্যাবর্তন, সেই প্রত্যাবর্তনের পরবর্তীতে যে ফলাফল, সরকারে আসীন হওয়া, এটা আমি মনে করি দীর্ঘ সংগ্রামের ফলে বাংলাদেশের মানুষের মনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি যে আস্থা তৈরি হয়েছিল, সেই আস্থারই প্রতিফলন। এবং সেইখানে জামাত বা তার সমর্থিত জোট যে কয়টি আসন পেয়েছে, আসলে তাদের যে হাইপ ছিল সেই তুলনায় সিটের সংখ্যা অত্যন্ত কম। আপনি জানেন জাতীয় নির্বাচনে যে ফলাফল, যে হাইপ ছিল, সেই হাইপের সাথে কিন্তু ফলাফলটা ম্যাচ করেনি। কিন্তু ছাত্র সংসদ নির্বাচনগুলোতে তারা যে হাইপ তুলতে পেরেছিল, সেই হাইপের সাথে কিন্তু ফলাফলটা ম্যাচ করেছে। তার মানে ছাত্র সংগঠনগুলো, ছাত্র সংসদগুলোতে
ক্ষুদ্র পরিসরে তাদের যে হাইপ, সেই হাইপের সাথে কিন্তু তাদের ফলাফল বের করে নিয়ে আসার একটা সফলতা আছে। কিন্তু বৃহৎ পরিসরে যখন জনগণের কাছে গিয়ে রাজনীতি করার বিষয়টা আসে, সেই সময় কিন্তু তাদের যে কৃত্রিম হাইপ, সেই হাইপের সাথে কিন্তু তাদের ফলাফলের ম্যাচ করে না। তার মানে জনগণের সাথে যে দূরত্বের বিষয়টা আমি আগে আপনাকে বলেছিলাম যে আসলে দীর্ঘদিন ক্যাম্পাসে অনুপস্থিত থাকার কারণে শিক্ষার্থীদের সাথে আমাদের দূরত্ব ছিল, এবং সেই ফলাফলটা আমরা ছাত্র সংসদ নির্বাচনে পেয়েছি। এবং দীর্ঘদিন রাজনীতিতে জামাতের যে দূরত্ব জনগণের সাথে, সেই দূরত্বের ফলাফল কিন্তু তারা জাতীয় নির্বাচনে পেয়েছে। আমার মনে হয় যে যদি সেখানে বড় কোনো সংগঠন বা নতুন এনসিপি যদি আরও বড় পরিসর নির্বাচনে অংশগ্রহণ করতে পারতো, তাহলে আরও অনেকগুলো আসন এনসিপি এককভাবে পেতে পারতো এবং জামাতের সেখানে আসনটা আরও কমে আসতো। তার মানে জনগণের সাথে দূরত্বের মাধ্যমে কিন্তু নির্ধারিত হয় যে কোন রাজনৈতিক সংগঠন কতগুলো আসন পাবে বা রাষ্ট্র ক্ষমতায় যাবে কি যাবে না। সেখানে কৃত্রিম হাইপ তোলার বিষয় বা অনলাইন প্রোপাগান্ডা প্রচারণা এসব আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ না। আপনি বলছিলেন জুলাই শব্দটা বলছিলেন। জুলাই সনদ বাস্তবায়নে এই মুহূর্তে আন্দোলন করছে বিরোধী দলগুলো। যদিও তারেক রহমান সহ বিএনপির যারা হাইকমান্ড রয়েছেন তারা বারবার বলছেন যে জুলাই সনদে তারা যেই সনদে স্বাক্ষর করেছেন সেটি তারা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। তারপরও আমরা দেখছি যে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আন্দোলন হচ্ছে। একজন ছাত্র নেতা হিসেবে এবং একজন জুলাই যোদ্ধা হিসেবে আপনার কাছে জানতে চাই যে জুলাই সনদ নিয়ে আপনাদের অবস্থান কি? আপনারা কি চান আসলে? আসলে নিজেদের অবস্থান পার্টি ইতিমধ্যেই ক্লিয়ার করেছে এবং আমরা বিশ্বাস করি আ যে নির্বাচনের মাধ্যমে আমরা রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছি, সেখান থেকে অবশ্যই জুলাই চার্টার সনদ বাস্তবায়ন করার যে বিষয়টা, সেটা আমাদের দল শতভাগই করবে। কিন্তু আসলে বিরোধী দলগুলোর মধ্যে সরকারকে সহযোগিতা করার প্রবণতা খুবই কম বলে আমি মনে করি। দীর্ঘদিন যাবৎ আমাদের দেশে গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে বিরোধী দলগুলোর সরকারকে সহযোগিতা করার কোনো মানসিকতা, কোনো চর্চা ছিল না, এবং আমরা আশা করেছিলাম যে এখন এই মুহূর্তে হয়তো সেখানে কিছুটা একটা পরিবর্তন আসবে। কিন্তু দেখা গেল এখন সরকার গঠনের মাত্র ২ মাস হলো। এর মধ্যেই তারা আশা করছেন যে সব দিকে, সব বিষয়ে আমূল পরিবর্তন চলে আসবে। এটা আসলে কঠিন বিষয়, এবং জুলাই সনদ তো অনেক বড় একটা বিষয়। সেটা বাস্তবায়ন করার জন্য সময় প্রয়োজন। আপনি ৬ মাস সময় দেন, যে ৬ মাসে দেখা যাক কতগুলো বাস্তবায়ন করেছে। সরকার কিন্তু ইতিমধ্যে অনেকাংশে বাস্তবায়নের দিকে আগাচ্ছে। জুলাই সনদের অনেকগুলো বিষয় কিন্তু তারা আম বাস্তবায়ন করেছে। তো আরও কিছু সময় দেয়া প্রয়োজন। যাতে মানে একটা যৌক্তিক সময় থাকা উচিত, যার পরবর্তী সময়ে আপনি সরকারের সমালোচনা করতে পারেন। এটা নির্দিষ্ট বিষয়। আপনি আজকে মানে অনেকে স্বাস্থ্যমন্ত্রী একটা হসপিটাল পরিদর্শনে গেছেন, বলতেছেন ২ মাস হয়, মানে সমালোচনার ক্ষেত্রে বলতেছেন যে ২ মাস হয়ে গেছে, কোনো অবকাঠামোগত উন্নয়ন হয় নাই, আসছেন পরিবর্তন করতে। তো ২ মাসে তো অবকাঠামো সম্ভব না। আপনি অবকাঠামো বানানোর জন্য যে সময়টা, সেই সময়টা দেন, তারপরে আপনি সমালোচনা করেন। তার মানে জুলাই সনদ বাস্তবায়নের জন্য একটা যৌক্তিক সময় আপনার মানতে হবে যে ৬ মাস ৮ মাস লাগতে পারে। ঠিক আছে, আমি ৬ মাস ৮ মাস দেই। তারপর আমি সমালোচনাটা করি। আপনি আমাকে একটু আগে ডাকসু নিয়ে বলছেন আমি ওইটা সমালোচনা করতে। আমি কিন্তু বলছি যে ফাইনাল ডিসিশন দেওয়ার সময় এখনো আসে নাই। আরও কিছু সময় তাদের দেওয়া উচিত। তারপরে আমি সমালোচনা করব। তার মানে আমার মনে হয় যে বিরোধী দলগুলোর অবশ্যই সরকার দলকে প্রেশারের মধ্যে রাখা উচিত। আলোচনা সমালোচনার মধ্যে থাকা উচিত। কিন্তু আপনি তাদেরকে, সরকার দলকে জুলাইয়ের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিবেন, জুলাই মানে না এমন একটা বিষয়ে যাবেন। আসলে এটা কোনোভাবেই ঠিক না, এবং গণতান্ত্রিক পরিবেশকে ব্যাহত করার জন্য হয়তো এটা মানে কার্যকর হতে পারে। মায়াদ, আপনাদের ছাত্র দলের যে নির্ধারিত সময়সীমা, কমিটির মেয়াদ সেটি শেষ হয়েছে এবছরই। শোনা যাচ্ছে যে শীঘ্রই নতুন কমিটি ঘোষণা হতে পারে। তো এই যে নতুন যারা নেতৃত্বে আসবেন তাদের কাছে আপনার প্রত্যাশা কি, বা কেমন ধরনের নেতৃত্ব আসলে চান? আসলে নতুন নেতৃত্ব আসবেন, কিন্তু লোকগুলো কিন্তু পুরাতনই। আ আমরা রাজনীতি শুরু করার পর থেকে আমরা যাদেরকে দেখে এসেছি, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন ইউনিটে যারা নেতৃত্ব দিয়ে আসছেন, তারাই কিন্তু নেতৃত্বের আলোচনায় আছেন। আমি মনে করি দীর্ঘ আন্দোলন সংগ্রামে যারা ভূমিকা রেখেছেন, শিক্ষার্থীদের সাথে, সংগঠনের নেতাকর্মীদের সাথে যাদের সংশ্লিষ্টতা অনেক বেশি, গ্রহণযোগ্যতা অনেক বেশি, তাদেরকে নেতৃত্বে আসা উচিত। যাদের ত্যাগের পাল্লাটা অনেক বেশি, শিক্ষার্থীদের সাথে সম্পর্কটা অনেক বেশি। কিন্তু আমি এমন কোনো প্রার্থী দেখি না আসলে যারা গত ১৭ বছর, ১৫ বছর আন্দোলন সংগ্রামে অবদান রাখেননি, কিন্তু এখন প্রার্থী হচ্ছেন, এমন একজন ব্যক্তিও আমি আসলে দেখি না। তার মানে যারা প্রার্থী হচ্ছেন তারা সবাই বিগত এক আন্দোলন দশকে সংগ্রামে ১ ছিলেন, দশকের ত্যাগ বেশি স্বীকার সময় ধরে করেছেন। তারা আন্দোলন সংগ্রামে ছিলেন, রাজপথে ছিলেন, সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর সাথে, ইউনিটের নেতাকর্মীর সাথে তারা কানেক্টেড ছিলেন।
যোগ্যতার বিচারে স্বাভাবিকভাবে তারা সবাই কি প্যারালালে অবস্থান করছেন। আসলে এখন একটা যেহেতু যোগ্যতার ভিত্তিতে সবাই সমান আছেন, সেখানে আসলে পার্টি নির্ধারণ করতে হবে যে এখন আমি কোন ক্রাইটেরিয়া আসলে নেতৃত্ব নির্ধারণ করব। সেখান থেকে আসলে আ জনপ্রিয়তা বিচার করা বা কোনো নেতার নেতৃবৃন্দের আচরণ বিচার করা, তাদেরকে অনলাইন অ্যা বা বিভিন্ন টক শো, আলোচনা সভা, বিভিন্ন সেমিনার এগুলোতে যারা ভালো ডিল করতে পারেন, আমার মনে হয় যে একাডেমিক্যালি রিচ যারা আছেন তাদের মধ্যেই যোগ্য নেতৃত্বের মধ্যেই যারা একাডেমিক্যালি অনেক রিচ আছেন তাদেরকে আসলে নেতৃত্বে নিয়ে আসা উচিত। মায়েদ আমরা শেষ করব। শেষ করবার আগে আপনি যেহেতু একজন ছাত্রনেতা, বাংলাদেশের ছাত্রদের উদ্দেশ্যে বা যারা ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন, যারা কাছ থেকে একদম ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি দেখেন, ছাত্রদের উদ্দেশ্যে আপনার কোনো বলার আছে কিনা? আ ছাত্রদের উদ্দেশ্যে আমার বলার জন্য ২ টা দিক। একটা হচ্ছে ক্যাম্পাস কেন্দ্রিক, আরেকটা হচ্ছে জাতীয় ইস্যুগুলোতে। ক্যাম্পাস কেন্দ্রিক যে আমরা গণতান্ত্রিক চর্চার স্বার্থেই আমরা যে ঐক্যবদ্ধভাবে ক্যাম্পাসগুলোতে আন্দোলন করেছিলাম, সেই পরিবেশ যাতে কোনোভাবেই বিঘ্ন বা বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। আপনি একজন রাজনৈতিক সংগঠনের কর্মী হন বা না হন, একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আপনার দায়িত্ব আছে যে আমার একাডেমিক পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ কোনোভাবেই যাতে ক্ষতিগ্রস্ত না হয়, কেউ ক্ষতিগ্রস্ত না করতে পারে, সেটা নিশ্চিত করা। তার পাশাপাশি জাতীয় ইস্যুগুলোতেও আপনি সরকারের বিষয়ে, বিরোধী দলের বিষয়ে আপনি নিয়মিত খোঁজখবর রাখবেন। মানে আপনার একজন আ পলিটিক্যাল সচেতনতা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। না হলে আমরা অতীতে যে স্বৈরাচারী সরকার বাংলাদেশে অধিষ্ঠিত হতে পেরেছিল, ভবিষ্যতে যাতে কেউ কোনোভাবেই স্বৈরাচারী হয়ে না উঠতে পারে, সেজন্য শিক্ষার্থীদের নিজ, নিজ জায়গা থেকে ভূমিকা রাখতে হবে। তাদের সমালোচনার জারি রাখতে হবে। আলোচনা সমালোচনা উভয়টাই জারি রাখতে হবে। এবং অবশ্যই শিক্ষার্থী হিসেবে নিজেদের পড়াশোনাটাকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখতে হবে। যেন আসলে আম শিক্ষা জীবন শেষে বাংলাদেশকে সার্ভ করার মতো একজন যোগ্য ব্যক্তি হিসেবে প্রত্যেকে তৈরি হতে পারে। মায়েদ আপনাকে অসংখ্য ধন্যবাদ বাংলা নিউজে এতক্ষণ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও এবং দর্শক শ্রোতা যারা আমাদেরকে শুনবেন তাদের সবাইকেই অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আজকের হট সিট উইথ জাকারিয়া। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের জনপ্রিয় মুখ তানভীর আল হাদি মায়েত। আবারও যুক্ত হব নতুন কোনো অতিথিকে নিয়ে নতুন কোনো দিনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলা নিউজের সঙ্গেই থাকবেন।